মাই অডিও বুকে শুনছেন অ্যাডভেঞ্চার্স অফ শার্লক হোমস। পড়ছে ছোট গল্প অ্যাডভেঞ্চার অব দ্য নোবেল ব্যাচেলর। পাঠিয়েছি সজল। ধন্যবাদ। আমার বিয়ের কয়েক সপ্তাহ আগের ঘটনা এটা। ঝড় বাদলের দিন। শরীরটা কেমন ম্যাজম্যাজ করছে সকাল থেকেই। আগুনের পাশে চেয়ারে পা তুলে বসে সেদিনের ডাকে আসা হোমসের চিঠিগুলো দেখছে। একটা সুন্দর খামে মনোহারী মনোগ্রাম দেখে আকৃষ্ট হলাম। খামটা খুলবার আগেই বৈকালিক ভ্রমণ শেষ করে বাড়ি ফিরে এলো হোমস। খামটা এগিয়ে দিয়ে বললাম, খুব খানদানি পত্র লেখক মনে হচ্ছে, দেখো তো ব্যাপারটা কি। চিঠিটা খুলে হোমস সহাস্য মুখে বলে উঠল, অনুমান করেছ ঠিক, কাজটাও জবরদস্ত। খুব উঁচু মহলের কেউ নাকি? তা তো বটেই। ইংল্যান্ডে উঁচু মহলের যে কজন ভাগ্যবান আছেন তাদের একজন। তাহলে তো তোমাকে অভিনন্দন জানাতে হয়। ওয়াটসন, তুমি তো জানো মক্কেলের আর্থিক বা সামাজিক অবস্থানটা নয়, তাদের সমস্যাকেই আমি বড় করে দেখি। লর্ড সেন্ট সাইমনের বিয়ের ব্যাপারটা নিশ্চয়ই তোমার চোখে পড়েছিল। ওরে সর্বনাশ, সে তো দারুণ ব্যাপার। লর্ডের বিয়ে এবং তারপর বিয়ে ভাঙার কাহিনী পল্লবিত হয়ে এখনো লোকের মুখে মুখে ঘুরছে। দারুণ ইন্টারেস্টিং। চিঠিটা লর্ড সেন্ট সাইমন নিজেই লিখেছেন। পড়ে শোনাচ্ছি, শোনো। প্রিয় মিস্টার শার্লক হোমস, আপনি ব্যস্ত মানুষ জানি, তবুও অনুরোধ জানাচ্ছি অন্য কাজ থাকলে বাতিল করে কাল বিকেলে বাড়ি থাকবেন। আমার বিয়ের ব্যাপারে আপনার সঙ্গে দেখা করতে চাই। 4টে নাগাদ আসব। স্কটল্যান্ড ইয়ার্ডের মিস্টার লেস্ট্রেড নিজে রহস্য জবনিকা উন্মোচনের চেষ্টা করছেন। তিনিই পরামর্শ দিয়েছেন, আপনিও যদি এ সম্পর্কে চিন্তা করেন তাহলে সমস্যার সুরাহা হতে পারে। আপনার বিশ্বস্ত সেন্ট সাইমন। পড়া শেষ করে চিঠিটা উল্টে পাল্টে দেখে বলল, চিঠিতে গ্রসভেনর মেনশন ডাকঘরের তারিখ পড়েছে। পালকের কলমে লেখা চিঠি। লর্ডমশাই ভাঁজ করতে করতে ডান হাতের করে আঙ্গুলে এক ফোঁটা কালিও লাগিয়ে ফেলেছেন। সময় তো দেখছি হয়ে এলো, 3টে বাজে এখন। 4টেই দর্শন দেবেন লিখেছেন। দাঁড়াও দাঁড়াও বলতে বলতে এগিয়ে ম্যান্টলপিস থেকে লাল মলাটের একটা বই পেরে আনল। পাতা উল্টে বলল, এই তো পাওয়া গেছে। ডিওক অফ বেলমোরালের দ্বিতীয় পুত্র লর্ড রবার্ট ওয়ালসিংহ্যাম দ্য ভেরে, সেন্ট সাইমন। বয়সটা যথেষ্টই খারাপ, 41, বিয়েরই বয়স। কলোনি শাসন ব্যবস্থার আন্ডার সেক্রেটারি ছিলেন। ওর পিতৃদেব ছিলেন পররাষ্ট্র দপ্তরের সেক্রেটারি। ধমনীতে বইছে খানদানি প্ল্যান্টাজেনেট রক্ত। বিয়ের সূত্রে তাতে মিশেছে টিউডর রক্ত। না, বিশেষ কিছু একটা পাওয়া গেল না এ থেকে। ওয়াটসন, খবরের কাগজে কি দেখেছ শোনাও একবার। কয়েক সপ্তাহ আগে মর্নিং পোস্ট কাগজের ব্যক্তিগত কলমে প্রথম নোটিশটা ছাপা হয়েছিল। বের করে পড়লাম। গুজব শোনা যাচ্ছে সান ফ্রান্সিসকো নিবাসী মিস্টার অ্যালোয়সিয়াম ডোরানার মেয়ের সঙ্গে বিয়ে হচ্ছে ডিওক অফ বেলমোরালের দ্বিতীয় পুত্র রবার্ট সাইমনের। হোমস বলল, কাঠখোট্টা খবর। বললাম, গত সপ্তাহের শেষের দিকে যে খবরটা বেরিয়েছে সেটা শোনো। বিয়ের বাজারে এখন খোলা নীতির দাপট। অবাধে তাই দেশের জিনিস পাচার হয়ে যাচ্ছে বিদেশে। ব্রিটেনের খানদানি পরিবারের বউ হয়ে আসছে সাগর পারের সুন্দরীরা। এই ক্ষেত্রে সর্বশেষ ঘটনাটি ঘটাচ্ছেন লর্ড সেন্ট সাইমন। শিগগিরই চিরকুমার নাম ঘুচিয়ে তিনি পানি প্রেরণ করছেন ক্যালিফোর্নিয়ার ধনপতির কন্যা সুন্দরী হ্যাটি ডোরানার। আশা করা যাচ্ছে যৌতুকের অঙ্ক 6 সংখ্যা ছাড়িয়ে যাবে। ডিউক অফ বেলমোরালের ভাণ্ডারের দুর্বলতার সংবাদ দেশ শুদ্ধ লোক জানে। গত বছর ধরে নিজস্ব ছবি বিক্রি করে সংসার টেনে চলছেন ভদ্রলোক। বার্চমোরের এক টুকরো সম্পত্তি ছাড়া লর্ড সেন্ট সাইমনের কপালে কিছু জোটেনি। কাজেই এই বিয়ের ফলে সেন্ট সাইমন যে বর্তে যাবেন তা বলাই বাহুল্য। তারপরে মর্নিং পোস্ট জানিয়েছে বিয়েতে জনা 6 অন্তরঙ্গ বন্ধু কেবল নিমন্ত্রিত হবেন। বিয়ের পর ল্যাঙ্কেস্টার গেটের বাড়িতে বরকনেকে নিয়ে যাবেন মিস্টার ডোরান। 2 দিন পরে গত বুধবারে আরেকটা খবর আছে এ সম্পর্কে। বিয়ে সম্পন্ন হয়েছে। বরকনে হানিমুনে যাবেন লর্ড ব্যাকওয়াটারের বাড়িতে। ভায়া কনে অদৃশ্য হবার আগ পর্যন্ত এই হলো যাবতীয় খবরাখবর। অদৃশ্য হলেন কবে
জিজ্ঞেস করল হোমস। বিয়ের ব্রেকফাস্ট খেতে খেতে। খুবই নাটকীয় ঘটনা, সচরাচর এমনটি ঘটতে দেখা যায় না। ঠিকই বলেছ, কনে বিয়ের আগে অদৃশ্য হয়ে যায় এমন ঘটনা আছে। হানিমুনের সময়ও অনেকে পিঠ টান দেয়, কিন্তু এরকমটা এর আগে একটু খোলাসা করে শোনাও তো ভাইয়া। বললাম, গতকাল সকালের কাগজে যে নিবন্ধটা বেরিয়েছে সেটার শিরোনাম বিয়ের আসরে চমৎকার কাণ্ড। এবার লেখাটা শোনো। লর্ড সেন্ট সাইমনের বিয়ের ব্যাপারটা এখন অলিগলিতে আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে। মাছি উঠছে ভন ভন করে। মোট 6 জন সাক্ষীর উপস্থিতিতে সেন্ট জর্জ চার্চে সম্পন্ন হয় বিয়েটা। পরে গির্জা থেকে বেরিয়ে ল্যাঙ্কেস্টার গেটে মিস্টার ডোরানের বাড়িতে যান সকলে। এই সময়েই হাঙ্গামাটা বাধায় মিস ফ্লোরা মিলার নামের এক নর্তকী। লর্ড সাইমনের উপর নাকি তারও দাবি আছে। নর্তকীটি বাড়ির মধ্যে ঢুকবার চেষ্টা করে ব্যর্থ হয়। হাঙ্গামাটা শুরু হবার আগে অবশ্যই লেডি সাইমন বাড়িতে ঢুকে পড়েছিলেন। পরে প্রাতরাশও খেতে বসেন। তারপর হঠাৎ শরীর খারাপ লাগছে বলে উঠে পড়েন। কিছুক্ষণ পরে মিস্টার ডোরান মেয়ের ঘরে গিয়ে দেখেন ঘর শূন্য। কনের পরিচারিকা বলেছে কোট আর টুপি নিয়ে হন্তদন্ত হয়ে বেরিয়ে গেছেন লেডি সাইমন। মিস্টার ডোরান তখনই পুলিশে খবর দেন। লেডি সাইমনের এই আকস্মিক অন্তর্ধানের পেছনে নর্তকী মিস ফ্লোরা মিলারের হাত আছে। এই সন্দেহে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। আরও তদন্ত চলছে। হোমস, এই হলো মোদ্দা কথা। বলো এবার কি বুঝলে? খুবই কৌতূহল উদ্দীপক মামলা ভায়া। কোনো প্রলোভনেও এই মামলা আমি হাতছাড়া করতে রাজি নই। ওই শোনো, দরজার ঘণ্টা বাজছে। খানদানি মক্কেল মশাই এসে গেলেন মনে হচ্ছে। একটু পরেই ভারী পা ফেলে ঘরে ঢুকলেন লর্ড সাইমন। কেমন একটু কলকোজো হয়ে হাঁটেন, ফলে যা বয়স তার তুলনায় বয়স্কই মনে হয়। টুপি খোলার পর দেখা গেল কেশবিরল মাথায় সাদার ছোপ, চলাফেরা সাজগোজে আভিজাত্যের ছাপ। শিষ্টাচার বিনিময়ের পর লর্ড বললেন, মিস্টার হোমস, আমি জানি অনেক মামলা নিয়েই আপনাকে মাথা ঘামাতে হয়েছে, কিন্তু আমি যে মহলের লোক সে মহল থেকে মনে হয় আপনার প্রথম মক্কেল আমি। হোমস হেসে বলল, তা যদি বলতে হয় তাহলে বলা চলে আপনার দর বরং কমেছে। কেননা এর আগে যিনি এসেছিলেন তিনি একটা দেশের রাজা। বলেন কি, কোথাকার রাজা? স্ক্যান্ডিনেভিয়ার। তারও কি বউ নিখোঁজ হয়েছিল? মাফ করবেন, গোপনীয়তা রক্ষা করা আমার পেশার ধর্ম। বরং আপনি খবরের কাগজের এই খবরটার সম্পর্কে বলুন। যা প্রকাশিত হয়েছে তা কি সত্যি? লর্ড সাইমন কাগজের অন্তর্ধানের বিষয়ের লেখাটার উপর চোখ বুলিয়ে বললেন, যথাযথ সংবাদীরা ছাপিয়েছে। বেশ, তাহলে কয়েকটা বিষয় আগে আমাকে জানতে দিন। বলুন। মিস হ্যাটিডোরানাকে প্রথম কবে দেখেন? 1 বছর আগে। দেখাটা কোথায় হয়? সান ফ্রান্সিসকোয়। যুক্তরাষ্ট্র ভ্রমণে বেরিয়েছিলেন? হ্যাঁ। তখনই কি বিয়ের কথাটা পাকাপাকি হয়? না। তবে বন্ধুত্ব নিবিড় হয়েছিল? বলতে পারেন। পরস্পরকে ভালো লাগত। মিস ডোরানের বাবা শুনেছি খুব বড় লোক। প্রশান্ত মহাসাগরের পারে বড়লোক বলতে যে কজন আছেন তিনি তাদের পকেটে পুরে রাখতে পারেন। আচ্ছা, কিন্তু এত টাকা উনি করলেন কি করে? খনির কাজে দুহাতে টাকা রোজগার করেছেন। বছর কয়েক আগ পর্যন্ত একরকম নিশ্চয় ছিলেন। সোনার খোঁজ পাবার পর রাতারাতি ফুলে ফেপে ওঠেন। আপনার স্ত্রী সম্পর্কে কিছু বলুন, অর্থাৎ তার স্বভাব চরিত্র কেমন? সোনার খোঁজ পাবার আগ পর্যন্ত আমার শ্বশুরমশাইকে খনি নিয়েই মেতে থাকতে হয়েছে। পাহাড়ের জঙ্গলে ঘুরেছেন, তাঁবুতে রাত কাটিয়েছেন। তার বড়লোক হবার আগ পর্যন্ত জীবনের 20টা বছর বাবার সঙ্গেই থেকেছেন আমার স্ত্রী। ফলে একরকম প্রকৃতির কোলেই তিনি মানুষ হয়েছে। শিক্ষালাভও সেখানেই। রীতিমতো ডান পিঠে মেয়ে, প্রচণ্ড স্বাধীন চেতা, প্রকৃতিও দুর্দান্ত, তবে আবেগপ্রবণ। সবচেয়ে বড় ব্যাপার হল তার অন্তরের আভিজাত্য ও মর্যাদাবোধ। তার ওই সম্পদই আমাকে প্রবলভাবে আকর্ষণ করে। আমি জানি মর্যাদা রক্ষার প্রশ্নে তিনি নিজেকে বলি দিতেও কুণ্ঠাবোধ করবেন না।
কোনো ফটো আছে? হ্যাঁ, সঙ্গে এনেছে, বলে একটা লকেট এগিয়ে দিলেন লর্ড। লকেটের মধ্যে হাতির দাঁতের উপর পরমাসুন্দরী এক তরুণীর মুখশ্রী শিল্পীর দক্ষ হাতের স্পর্শে যেন জীবন্ত হয়ে উঠেছে। কিছুক্ষণ নিরীক্ষণ করে লকেটটা ফিরিয়ে দিল হোমস। লন্ডনে দেখা সাক্ষাতের পর আপনাদের অন্তরঙ্গতা নতুন করে আরম্ভ হয়। ওর বাবা ওকে ওই কারণেই লন্ডনে নিয়ে এসেছিলেন। যথাসময়ে কথাবার্তা চূড়ান্ত হবার পর বিয়েও হয়ে যায়। যৌতুকের টাকা করির ব্যাপারটা একটু বলুন। ওসব নিয়ে আমার মাথা ব্যথা নেই। খুব ভালো কথা। আচ্ছা, বিয়ের আগের দিন মিস ডোরানের সঙ্গে আপনার দেখা হয়েছিল? হয়েছিল। কিরকম মনে হয়েছিল দেখে? খুবই হাসি খুশি আর উজ্জ্বল ছিলেন। আগে এমনটি কখনো দেখিনি। বিয়ের দিন বিয়ের আগের সকালের দিকে মেজাজ কেমন ছিল? কোনোই গোলমাল ছিল না। খুবই ভালো মেজাজে ছিলেন। বিয়ে শেষ না হওয়া পর্যন্ত একই রকম ছিলেন। হোমস বলল, তারপরেই বোধহয় একটু ব্যতিক্রম লক্ষ্য করেছিলেন। হ্যাঁ, মনে হচ্ছে তাই। কেমন একটু অস্থিরতা লক্ষ্য করেছিলাম যেন। তবে তেমন নজরে পড়বার মতো নয় অবশ্য। নজরে পড়বার মতো না হলেও তাকে কিরকম দেখেছিলেন, কোন অবস্থায়, খুলে বলুন। ব্যাপারটা মনে পড়েছে। বিয়ের সময় বেদির দিকে যাবার সময়ে ফুলের তোড়াটা ওর হাত থেকে পড়ে যায়। এক ভদ্রলোক তৎক্ষণাৎ সেটি তার হাতে তুলে দেয়। তোড়াটা জখম হয়নি, কিন্তু কথাটা জিজ্ঞেস করতেই কেমন যেন অসংলগ্নভাবে জবাব দিলেন। বাড়ি ফেরার সময়ে গাড়ির মধ্যেও মনে হলো কেমন একটু উত্তেজনার মধ্যে রয়েছে। বাইরের লোকজন তাহলে গির্জার ভেতরেও ঢুকেছিল? তা ঢুকেছিল। গির্জা খোলা থাকলে যা হয়, কাউকে তো আর ঘাড় ধরে বের করে দেয়া যায় না। ভদ্রলোকটিকে আপনার পরিচিত? কি যে বলেন মশাই! হোমস বলল, লেডি সাইমনের বন্ধু হয়তো। ভালো করে তাকিয়ে দেখবার দরকার মনে করিনি। নিতান্তই সাধারণ শ্রেণীর। ওরকম চেহারার মানুষের সঙ্গে বন্ধুত্বের প্রশ্নই আসে না। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে, লেডি সাইমন গির্জায় গিয়েছিলেন মনের আনন্দ ও উচ্ছলতা নিয়ে, কিন্তু বেরিয়ে এসেছিলেন মন ভার করে। অনেকটা তাই। বাড়ি ফিরে কি করলেন? ঝিয়ের সঙ্গে কথা বলেছিলেন। তার নাম অ্যালিস, আমেরিকান মেয়ে। বাপের বাড়ি থেকে সঙ্গে করে নিয়ে এসেছিলেন। হোমস বলল, ঝি হলেও তার সঙ্গে সখিত্বের সম্পর্ক? হ্যাঁ, ব্যাপারটা আমাদের সমাজে বিদঘুটে, কিন্তু আমেরিকায় কেউ কিছু মনে করে না। ঝিয়ের সঙ্গে কতক্ষণ কথা বলেছিলেন? কতক্ষণ আর? মিনিটখানেক হবে। কিছু শুনতে পেয়েছিলেন? মনে হলো দেহাতি ভাষায় কিছু বলেছিলেন লেডি সাইমন, তবে জাম্পিং ও ক্লম শব্দ দুটো কানে এসেছিল। মানে কিছু বুঝতে পারিনি। কথা শেষ করে উনি কি করলেন? প্রাতরাশের টেবিলে গেলেন। আপনার হাতে হাত রেখে? না, টেবিলে মিনিট 10 বসেছিলেন, তারপর বেরিয়ে গেলেন, আর আসেননি। জিয়ের বক্তব্য থেকে জানা যায় লেডি সাইমন কোট আর টুপি নিয়ে বেরিয়েছেন। হ্যাঁ, এর কিছুক্ষণ পরেই হাইড পার্কে ফ্লোরা মিলারের সঙ্গে তাকে হাঁটতে দেখা গেছে। এই ফ্লোরা মিলারই আমাদের বাড়িতে ঢোকার মুখে হাঙ্গামা জুড়েছিল। হোমস বলল, ফ্লোরা মিলার শুনেছে নর্তকী। তার সঙ্গে আপনার সম্পর্ক সম্পর্কে বলুন। পলকের জন্য ভুরু কুঞ্চিত হল। পরে লর্ড সাইমন বললেন, সম্পর্ক তেমন কিছু বলার মতো নয়। বছর কয়েক সামান্য যোগাযোগ ছিল। নেহাতি আদরের বান্ধবী। জানেন তো, মেয়েদের উচ্চাসার লাগাম নেই। আমার বিয়ের সংবাদ পেয়ে নানা কথা জানিয়ে বিচ্ছিরি সব চিঠি লিখতে শুরু করে। ব্যাপারটাকে খুব একটা আমল দেয়নি প্রথমে। পরে সন্দেহ হয়েছিল বিয়ের সময় কোনো গণ্ডগোল পাকাতে পারে, করলও তাই। শ্বশুরবাড়িতেও ঢুকবার চেষ্টা করেছিল, কিন্তু আগে থেকেই দরজায় 2 জন সাদা পোশাকের পুলিশ মোতায়েন করেছিলাম। তারাই ওকে বের করে দেয়। লেডি সাইমন কি এসব ব্যাপার জানতে পেরেছিলেন? না। অথচ তারই সঙ্গে ফ্লোরা মিলারকে হাইড পার্কে দেখা গেল। ব্যাপারটা সন্দেহজনক। মিস্টার লেস্ট্রেডের ধারণা ফ্লোরাই ষড়যন্ত্র করে সরিয়েছে লেডি সাইমনকে। হোমস বলল, আপনার কি ধারণা? ফ্লোরাকে আমি জানি,
একটা সামান্য মাছি মারতেও তার ভয়। এমন একটা ষড়যন্ত্র পাকানো তার পক্ষে সম্ভব নয়। ফ্লোরা নির্দোষ। হোমস আবার বলল, হৃদয় ঘটিত ব্যাপারে মানুষকে অনেক অসম্ভব কাজ করতেও দেখা গেছে। মেয়েদের ঈর্ষা বড় ভয়ঙ্কর। আমার ধারণাটা অবশ্য অন্যরকম। হঠাৎ করে সমাজের উঁচু মহলের একজন হয়ে গিয়ে মনে হয় মানসিক ভারসাম্য রাখতে পারেননি লেডি সাইমন। বেসামাল হয়ে পড়েছিলেন বলতে চাইছেন? তাই আমার ধারণা অনেক সাধ্য সাধনায় অনেকে যা পায়নি তা অতি সহজে তিনি পেয়েছিলেন। হোমস হেসে বলল, এবারে আরেকটা বিষয় জানা দরকার। আপনাদের প্রাতরাশের টেবিলে বসে জানালা দিয়ে কি বাইরে দেখা যায়? হ্যাঁ, রাস্তার উল্টো দিক আর পার্কের খানিকটা দেখা যায়। আচ্ছা ঠিক আছে, আপনাকে আর কষ্ট দেব না, আমিই পরে খবর জানাবো আপনাকে। মিস্টার হোমস, এই রহস্যভেদ কি সম্ভব হবে? রহস্যভেদ? তা হয়ে গেছে। সে কি এর মধ্যেই? তাহলে বলুন আমার স্ত্রী কোথায়? খুব শিগগিরই জানতে পাবেন। কি জানি, বুঝতে পারছি না কতদূর কি সম্ভব হবে। বলতে বলতে নিরাশ ভঙ্গিতে লর্ড সাইমন বিদায় নিয়ে চলে গেলেন। হোমস হাসতে হাসতে বলল, বুঝলে ওয়াটসন, লর্ড মশায়ের ঠিক প্রত্যয় হল না আমার কথায়, কিন্তু ভদ্রলোকের ঘরে ঢোকার আগেই ব্যাপারটা আমার কাছে পরিষ্কার হয়ে গিয়েছিল। এমনভাবে বলছ যেন... ভায়া, সমস্যার সুরাহা আমি বড্ড ঝটপট করে ফেলি, এ আমার দোষ। তবে এ ধরনের কেস আমার কাছে নতুন নয়। আরে এ কি লেস্টেড, তুমি বসো, নাও চুরুট ধরাও। সরকারি গোয়েন্দা লেস্টেড ঘরে ঢুকল আচমকা। হাতে একটা কালো ক্যানভাস ব্যাগ, পরনে পশমি জ্যাকেট আর গলা বন্ধ। চেহারাটা হয়েছে নাবিকদের মতো দেখতে। চোখে কৌতূহল খেলিয়ে তরল কণ্ঠে হোমস বলল, কি ব্যাপার লেস্টেড, এমন বিষণ্ণ লাগছে কেন? হয়রানির একশেষ হচ্ছে মশাই। সেন্ট সাইমনের বউকে খুঁজতে গিয়ে দেখুন গায়ের কাপড় পর্যন্ত ভিজিয়েছে। সে কি করে? সার্পেন্টাইনে জাল ফেলেছিলাম, যদি লেডি সাইমনের ডেড বডি পাওয়া যায়। বলো কি হে? উচ্চ হাস্য করে বলল হোমস। ট্রাফালগার স্কোয়ারে জাল ফেললে মনে হয় কাজটা আরও সহজ হতো। আপনি রসিকতা করছেন? ওইসব জল আর জালের সঙ্গে এ রহস্যের কোনো সম্পর্ক নেই হে। বৃথাই নাকের জলে চোখের জল মেশাচ্ছ। লেস্ট্রেড বলল, মনে হচ্ছে যেন অনেক কিছু জেনে বসে আছেন, কিন্তু পরিশ্রমটা আমি বৃথাই করছি বলে মনে করবেন না। এই দেখুন। বলে এক হাতে ক্যাম্বিসের ব্যাগ থেকে বের করে আনলো জলে চুপসানো মেয়েদের পোশাক, জুতো, মালা আর ওড়না। তারপর একটা আংটিও বের করে দেখালো লেস্ট্রেড। বলুন তাহলে এগুলো সব মিথ্যা? হোমস তাচ্ছিল্যের ভঙ্গিতে দেখছিল, আর ক্রমাগত ধোঁয়া উগড়ে যাচ্ছিল। এবারে জিজ্ঞেস করল, এইসব কি জাল ফেলে তোলা সম্পত্তি? জলে ভাসছিল, দারোয়ানের চোখে পড়ায় তুলে এনেছে। বিয়ের পোশাক, এজন্যই ডেড বডির সন্ধানে জাল ফেলতে হয়েছিল। আপনি যাই বলুন না কেন, এ সমস্ত কিছুর পেছনে যে ফ্লোরা মিলারের কুচক্র কাজ করেছে আমি তা স্পষ্ট দেখতে পাচ্ছি। তোমার দেখাটা ঠিক হচ্ছে বলে মনে হচ্ছে না। আপনি ওই আনন্দেই থাকুন, এই পোশাকেই আমার কথার প্রমাণ রয়েছে। কিরকম? বিয়ের পোশাকের পকেটে কার্ডের বাক্সে একটা চিরকুট পাওয়া গেছে। এই দেখুন, পরিষ্কার লেখা রয়েছে, দেখা করো এক্ষুনি, FMH। ফ্লোরা মিলার চিঠিখানা নিশ্চয়ই গির্জায় ঢোকার মুখে পাচার করেছিল। তারপর... তাচ্ছিল্যের সঙ্গে চিঠিখানা হাতে নিল হোমস, কিন্তু চোখ বুলিয়েই মুখের ভাব পাল্টে গেল ওর। কি হলো মশাই, খুব যে উদাসীনতা দেখাচ্ছিলেন এতক্ষণ। ও কি, উল্টো দিক দেখছেন কেন? উল্টো কোথায়? ওটাই তো সোজা দিক। আপনি দেখছি বড্ড আবল তাবল করে ফেলছেন আজ। লেখাটা তো এ পিঠে। জানি, আমি দেখছি ও পিঠে লেখা খরচের বিলটা। তোমাকে অভিনন্দন জানাচ্ছি লেস্ট্রেড, সত্যি একটা কাজের জিনিস উদ্ধার করতে পেরেছ। চকিতে বিস্মিত জিজ্ঞাসু দৃষ্টি
আমার চোখের উপর বুলিয়ে নিয়ে লেস্ট্রেড বলল, ও তো আগেই নজরে পড়েছে আমার। ৪ অক্টোবরের একটা খরচের হিসাব। ঘর ভাড়ার জন্য ৮ শিলিং, প্রাতরাশের জন্য ২.৫ শিলিং, ককটেন বাবদ ১ শিলিং, লাঞ্চের খরচ ২.৫ শিলিং, আর শেরি মদের জন্য ৮ পেন্স। এসবই তো লেখা। ওর মধ্যেই তো রয়েছে সবকিছু। তাছাড়া নামের অদ্যাক্ষরগুলোও কাজে লাগবে। দূর মশাই, তখন থেকে উদরপিণ্ডি ভুদর ঘাড়ে চাপাচ্ছেন। হাত পা গুটিয়ে বসে কাজ না থাকলে মানুষ ওই করে। বাজে বকবক করার সময় আমার নেই, চললাম। বলতে বলতে ভেজা জামা কাপড় বাক্সে পুরে ঘর থেকে বেরিয়ে গেল লেস্ট্রেড। ওহে, শোনা যাও, লেডি সাইমন নামে যাকে খুঁজছ, ও নামে কেউ নেই। পরক্ষণেই ওভারকোটটা গায়ে চাপিয়ে নিয়ে তরতর করে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল। রাত ৯টায় ফিরল হোমস। বেশ কিছুক্ষণ আগে দোকান থেকে লোকজন এসে খাবার টেবিলে নৈশভোজ সাজিয়ে দিয়ে গেছে। টাকা পয়সা নাকি হোমসই মিটিয়ে দিয়ে গেছে। বন্ধুবর ঘরে ঢুকল বেশ খোশ মেজাজে। খুশিতে চকচক করছে চোখ। বলল, বাহ, খাবার দিয়ে গেছে দেখছি। হ্যাঁ, ৫ জনের খাবার দিয়ে গেছে। অতিথি আছে নাকি কেউ? হ্যাঁ, লর্ড সেন্ট সাইমন আসতে পারেন। কথা শেষ হতে না হতেই ঝড়ের বেগে ঘরে ঢুকলেন লর্ড। এই যে মিস্টার হোমস, আপনার চিঠি পেয়ে ছুটে এলাম, কিন্তু যা লিখেছেন এসব কি সত্যি? তাই তো মনে হয়। সর্বনাশ! ধপ করে চেয়ারে বসে পড়লেন। এ যে চূড়ান্ত অপমানের ব্যাপার। ডিউকের কাছে মুখ দেখাবো কি করে আমি? কি আর করা, দুর্ঘটনা যে এভাবেই ঘটে। ঝোঁকের মাথায় নিরুপায় হয়ে কাজটা করে ফেলেছেন ভদ্রমহিলা। মিস্টার হোমস, আপনি বুঝতে পারছেন না, আমার যে মাথা হেড করে ছাড়লেন মহিলা। ভদ্রমহিলার এছাড়া আর কোনো উপায় ছিল না। ওই তো ওরাও এসে গেলেন মনে হচ্ছে। আমি একজন আইনবিদের সঙ্গে পরামর্শ করে এসেছি। এ ব্যাপারে যা করবার উনি করে দেবেন। আসুন আসুন। ঘরে ঢুকলেন একজন ভদ্রমহিলা, পেছনে এক ভদ্রলোক। ওদের দেখে চেয়ার থেকে ছিটকে উঠে দাঁড়িয়ে পড়লেন লর্ড সাইমন। হোমস বলল, আলাপ করিয়ে দেই, মিস্টার অ্যান্ড মিসেস ফ্রান্সিস হেমুন্টন। মিসেস অবশ্য আপনার অপরিচিত নন। মিসেস মুন্টন ধীরে ধীরে এগিয়ে গেলেন লর্ডের সামনে। তারপর তার বিরস মুখের দিকে তাকিয়ে মিনতির সুরে বললেন, রবার্ট, আমাকে ক্ষমা করো। তোমাকে বলে যাওয়া উচিত ছিল আমার, কিন্তু ফ্র্যাঙ্ককে দেখার পর আমি আর আমার মধ্যে ছিলাম না। লর্ড সাইমন কথা না বলে অন্যদিকে মুখ ফিরিয়ে রইলেন। মিস্টার মুল্টন কৌতুকোচ্ছল দৃষ্টিতে তাকিয়ে রইলেন লর্ড সাইমনের দিকে। ভদ্রলোক বেশ চটপটে, ধারালো মুখচ্ছবি, রোদে পুড়ে তামাটে হয়ে গেছে গায়ের রং। মিসেস মুল্টন বললেন, রবার্ট, আমার কথা শুনলেই তুমি আমার অসহায় অবস্থাটা বুঝতে পারবে। শোনো তাহলে বলছি। 1884 সালে ম্যাক স্কোয়ারে ক্যাম্প ফেলেছিলেন বাবা। জায়গাটা রকি পাহাড়ের ধারে। বাবা ওখানে খুনির কাজ নিয়ে ব্যস্ত ছিলেন। ওই ক্যাম্পেই ফ্র্যাঙ্কের সঙ্গে আলাপ হয়। কিছুদিনের মধ্যেই ঠিক করলাম আমরা বিয়ে করব। ইতিমধ্যে বাবা সোনা পেয়ে গেলেন। দিন দিন অবস্থা ভালো হতে লাগল। আর কিছুই না পেয়ে ফ্র্যাঙ্ক দিনকে দিন নিঃস্ব হতে লাগল। অবস্থা দেখে বাবা আর বিয়েতে মত দিতে পারলেন না। আমাকে নিয়ে ফ্রিস্কোয় চলে এলেন। কিন্তু গোপনে আমাদের দেখা সাক্ষাৎ বন্ধ হলো না। বিয়েটাও সেরে নিলাম একদিন। কিন্তু ঠিক হলো ফ্র্যাঙ্কের অবস্থা না ফেরা পর্যন্ত বিয়ের কথাটা বাবাকে জানাবো না। আমি রয়ে গেলাম বাবার কাছে। ও বেরিয়ে পড়ল ভাগ্যান্বেষণে। বেশ কিছুদিন দেখা সাক্ষাৎ নেই। ইতিমধ্যে নানা জায়গা থেকে ফ্র্যাঙ্কের কয়েকটা খবর পেলাম। শেষ খবরটাই মারাত্মক। রেড ইন্ডিয়ানদের হাতে কয়েকজন অভিযাত্রীর সঙ্গে ফ্র্যাঙ্কও প্রাণ হারিয়েছে। কোনোরকম খবরাখবর করবার উপায় ছিল না আমার। একটা বছর ছটফট করে কাটালাম। বুঝতে পারলাম সত্যি আর ফিরে আসবে না ও। চিন্তায় চিন্তায় শরীর ভেঙে পড়ল। বাবা কিছু বুঝতে না পেরে যত বড় বড় ডাক্তার দেখাতে লাগলো। ওই সময়েই লর্ড সাইমনের সঙ্গে দেখা হলো। বাবা লন্ডনে ফিরে এলেন।
বিয়ে ঠিক হলো। বিয়ের দিন বেদিতে উঠতে যাওয়ার সময়ে সহসা দেখা পেলাম ফ্র্যাঙ্ক দাঁড়িয়ে আছে সিঁড়ির গোড়ায়। মাথাটা চক্কর দিয়ে উঠল সঙ্গে সঙ্গে। ফ্র্যাঙ্কের চেহারা ভুল হবার নয়। পাদ্রির বিয়ের মন্ত্র কিছুই কানে ঢুকল না, শরীর টলতে শুরু করেছিল। এমন সময় ফ্র্যাঙ্ক ইশারায় শান্ত থাকবার কথা জানালো। দেখলাম একটা কাগজে চিঠি লিখছে। বেদি থেকে নামবার সময় ইচ্ছে করে ফুলের তোড়া ফেলে দিলাম। ও সেটা তুলে দিল, সেই সঙ্গে চিঠিটাও। ফ্র্যাঙ্ক আমার স্বামী। এরপর আমাকে কি করতে হবে তার নির্দেশ পেলাম চিঠিতে। বাড়ি ফিরে অ্যালিসকে সব বললাম। তারপর কোট আর টুপি নিয়ে পালিয়ে গেলাম। ওই অবস্থায় বাড়ি ভর্তি লোকের মধ্যে লর্ড সাইমনকে কিছু বলা সঙ্গত মনে হয়নি। ভেবেছিলাম পরে সব খুলে বলবো। মিস্টার মুলটন বললেন, বিয়ের খবরটা কাগজেই চোখে পড়েছিল। গির্জার ঠিকানাটা ওখানেই ছিল। সঙ্গে সঙ্গে ছুটে চলে আসি। মিসেস মুলটন বললেন, ফ্র্যাঙ্ক চেয়েছিল ফিরে গিয়ে সবাইকে সব কথা জানিয়ে আসি, কিন্তু ভয়ে লজ্জায় তা আমি পারিনি। ঠিক করলাম দূরে কোথাও চলে যাব। বাবাকে কেবল একটা লাইন লিখে জানালাম, আমি বেঁচে আছি, যেন চিন্তা না করে। ফ্র্যাঙ্ক আমার জামা কাপড় আংটি নিয়ে কোথায় যেন ফেলে এলো। কালকেই প্যারিস রওনা হব ঠিক করেছিলাম আমরা, কিন্তু এর মধ্যে কি করে এই ভদ্রলোক ঠিকানা সংগ্রহ করে বাড়িতে এসে উপস্থিত হলেন। ভদ্রমহিলা বিনীত ভঙ্গিতে হোমসকে দেখিয়ে বললেন, তিনি বোঝালেন না বলে চলে আসাটা অন্যায় হয়েছে, তার উপর না জানিয়ে একেবারে চলে যাওয়াটা খুবই খারাপ কাজ হবে। উনি বললেন, যাতে আমি সব খুলে বলতে পারি, লর্ড সাইমনের সঙ্গে সেভাবে নিরালা সাক্ষাতের ব্যবস্থা করে দেবেন। তাই ফ্র্যাঙ্ককে নিয়ে এভাবে ছুটে এসেছি। রবার্ট, আমার অবস্থাটা বিবেচনা করে ক্ষমা করো, আমাকে নীচ মনে করো না। লর্ড সাইমনের কিন্তু মুখভাবের পরিবর্তন ঘটল না। মিসেস মুলটনকে তিনি ক্ষমা করতে পারলেন না। বললেন, ওসব কথা থাক। মিস্টার হোমস, আমি চলি। লর্ড সাইমন, খেয়ে যাবেন না? ধন্যবাদ মিস্টার হোমস। বলতে বলতে গম্ভীরভাবে অভিবাদন জানিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন লর্ড সেন্ট সাইমন। তারপর আমরা চারজনেই বসলাম খাবার টেবিলে। খাবারের পর অতিথিরা চলে যাবার পরে হোমসের মুখে তার তদন্তের বিবরণ শুনতে বসলাম। বলল, যে মামলা গোড়ায় যত বেশি দুর্বোধ্য মনে হয়, শেষে সেটাই তত সহজ হয়ে দাঁড়ায়। এ মামলার সূত্র বলতে তেমন কিছুই ছিল না, কিন্তু লর্ড মশাইকে জেরা করে দুটো ব্যাপার বার করতে পেরেছিলাম। প্রথমটা হলো, বিয়েতে ভদ্রমহিলার অনিচ্ছা ছিল না। দ্বিতীয়ত, বিয়ের পরপরেই তার মধ্যে ভাবান্তর দেখা দিয়েছে। চিন্তা করে দেখলাম, মাঝখানে তাহলে এমন কিছু ঘটেছে যার ফলে তার মনে ভিন্ন ভাব দেখা দিয়েছে। কিন্তু কি ঘটতে পারে? নিশ্চয়ই তাহলে এমন কাউকে নজরে পড়েছে যার ফলে বিয়ের প্রতি বিরূপ মন হয়ে উঠেছে। কিন্তু কি ঘটতে পারে? নিশ্চয়ই তাহলে এমন কাউকে নজরে পড়েছে যার ফলে বিয়ের প্রতি মন বিরূপ হয়ে উঠেছে। আর তা যদি হয়, তাহলে সে লোক তার স্বামী নয় পূর্বপ্রণয়ী। ভদ্রমহিলা লন্ডনে নতুন, দীর্ঘকাল আমেরিকাতেই কেটেছে তার। অনুমান করলাম তার স্বামী বা পূর্বপ্রণয়ী আমেরিকান হওয়াই স্বাভাবিক। এই সূত্রটা হাতে আসতেই গির্জার সেই সাধারণ চেহারার মানুষটি নজরে এলো। ফুলের তোড়া সেই তুলে দিয়েছিল। তারপর থেকেই ভদ্রমহিলার মনের পরিবর্তন ঘটে। ঘরে ফিরেই বাপের বাড়ির ঝির সঙ্গে সবার আগে কথা বললেন। লর্ড সাইমন শুনতে পেলেন জাম্পিং এবং ক্লেম কথাটা, কিন্তু মানে কিছু বুঝতে পারেননি। আমেরিকার খনি অঞ্চলের দেহাতি ভাষায় এই কথার মানে হলো, যার দাবি আগে সেই আগে নেবে। এরপর আর কোনো কিছুই ঘোলাটে থাকবার কথা নয়। উঠে পড়ে লাগলাম ঠিকানা জোগাড় করবার জন্য। এ ব্যাপারে লেস্ট্রেড আমাকে সাহায্য করেছে, যদিও সেটা নিতান্তই আকস্মিক ঘটনা। তবুও ওর কাছ থেকে সূত্রটা না পাওয়া গেলে আমি খুবই আতান্তরে পড়তাম। যে চিরকুটটা দেখালো তার পেছনে খরচের হিসাব দেখে বুঝলাম কোনো হোটেলের বিল, কিন্তু খাবার দাবার আর ঘর ভাড়ার খরচটা খুবই চড়া। বড়সড় হোটেল ছাড়া এমন হবার কথা নয়। চিরকুটে নামের অদ্যাক্ষরও পাওয়া গিয়েছিল, ফলে ভদ্রলোকের পাত্তা করতে আমার কোনো বাধাই থাকল না।
আমি বললাম, খুবই কৌতূহল উদ্দীপক মামলা। তবে লর্ড সাইমন কিন্তু শেষ পর্যন্ত মোটেই ভালো ব্যবহার করতে পারলেন না। ব্যাপারটাকে সহজভাবে নিতে পারলে ভালো হতো। হোমস হেসে বলল, ভাইয়া, বউ আর যৌতুক একসাথে হাতছাড়া হলে মন আর উদার থাকে না। লর্ড সাইমনের দোষ নেই। ভদ্রলোককে সেই দিক থেকেই বিচার করা উচিত। যাক, অনেক হয়েছে, তুমি শুয়ে পড়ো, আমি বেহালাটা নিয়ে একটু বসি। মনের নিরানন্দ ভাবটা না হলে কাটবে না সহজে। ছোট গল্প অ্যাডভেঞ্চার অব দ্য নোবেল ব্যাচেলরের এখানেই সমাপ্তি। পাঠেছিলাম সজল। ধন্যবাদ।